হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো। আমিও ভালো আছি। তো আজকে আমরা এসএসসির বা 9-10-এর কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনার পূর্বে তোমরা দেখতে পাচ্ছ আমার এই বোর্ডে দুইটা ছবি আছে, দুইজন মহান ব্যক্তির ছবি আছে। তো একজনের নাম রাদারফোর্ড আর একজনের নাম বোর। তো 3 নাম্বার অধ্যায়ে রাদারফোর্ডের মডেল প্লাস বোরের মডেল, এই দুইটা মডেল আছে। এই মডেল নিয়ে আমরা আলোচনা করব। প্লাস আমরা তোমাদের এই অধ্যায়ে প্রবেশ করার পূর্বে একটা ভুল ধরা দিয়ে অধ্যায় আছে, সেটা আছে তোমাদের হাইড্রোজেনের আইসোটোপ কয়টা। হাইড্রোজেনের আইসোটোপ 3টা। হাইড্রোজেনের আইসোটোপ মূলত 7টা, প্রকৃতিতে পাওয়া যায় 3টা। এই 3টা আইসোটোপের প্রথমটার নাম হচ্ছে কি প্রোটিয়াম, দ্বিতীয়টার নাম ডিউটেরিয়াম, তৃতীয়টার নাম কি টেট্রিয়াম। এটার বানান একটু ভুল আছে আমাদের বইয়ে, যেহেতু ভুল আছে আমাদের যদি এমসিকিউ আসে আমরা ভুলটাই দেখাবো, সঠিকটা তবু আমরা লিখে দিব। তো আমাদের বইয়ে যে বানানটা আছে সেটা হলো মূলত কি, সেটা হলো আমাদের বইয়ের বানানটা কি, আমি তো সঠিকটা লিখবো। আমাদের বইয়ের বানানটা হচ্ছে ট্রিটিয়াম। ট্রিটিয়াম আমাদের বইয়ে লেখা আছে ট্রিটিয়াম, বাট এইটা তুমি গুগল করে দেখে নিবা, এইখানে এই বানানটা ট্রিটিয়াম হবে না, এখানে হবে ট্রেটিয়াম। একটু মিস্টেক আছে, যেটা আমরা সংশোধন করে নিব ইন্টার লেভেলে, বাট এসএসসি লেভেলে এটা আছে, তো এটাই আমাদের এমসিকিউ এ এটাই পূরণ করতে হবে, এর বাইরে দিলে হবে না। তো এই অধ্যায়ের প্রথমে আছে আমাদের মৌলিক যৌগিক পদার্থ সম্পর্কে। তার আগে আমরা অণু পরমাণু সম্পর্কে একটু জেনে আসি। অণু, অণুকে ভাঙলে আমরা কি পাই? পরমাণু। তো এই পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার মধ্যে মৌলের গুণাগুণ অবস্থান করে, তাদেরকে পরমাণু বলে। এখন আমরা যদি এখানে লিখি H2O, এটা কি? এটা একটা কি? এটা অণু, কারণ এখানে কয়টা পরমাণু আছে? এখানে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে একটা অণু তৈরি করছে। হ্যাঁ, যুক্ত হয়ে একটা অণু তৈরি করছে। এখন যদি আমরা এখানে লিখি সোডিয়াম, তাহলে এটা কি? অণু না পরমাণু? একটু বলো, অণু না পরমাণু? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে অণু। কারণ কি? আবার অনেকে বলবে এটা পরমাণু। হ্যাঁ, এটা পরমাণু। তো এটা অণু প্লাস পরমাণু। হ্যাঁ, তো এটা এর অণু, এটা এর পরমাণু। কেন? আমরা একটু দেখি। মানুষের কয়টা পা? মানুষের কয়টা পা? মানুষের 2টা পা। আর যদি আমরা গরুর যাই, গরুর 4টা পা। তো মানুষকে আমরা কি বলি? দ্বিপদী। আমরা দ্বিপদী নামকরণ শিখছি না বায়োলজির প্রথম অধ্যায়ে? তো এটা মানুষ হচ্ছে একটা দ্বিপদী প্রাণী, প্লাস গরু হচ্ছে 4টা পা, তো ওটা চতুষ্পদী প্রাণী। তো আমরা যখন বাড়ি ঘরে যে জন্তু বা পশুগুলোকে লালন পালন করি, এগুলো সাধারণত চতুষ্পদ প্রাণী বলে আমরা চিনি। আর যাদের যেমন মাছি আছে, মাছির 6টা পা, তো ওটাকে কি বলা হবে? ষষ্ঠ পদী প্রাণী। তো তেমনি এটা হচ্ছে দ্বিপদী পরমাণু, দ্বিপরমাণু বিশিষ্ট অণু। এটা হচ্ছে একটি পরমাণু বিশিষ্ট অণু। এমনই যদি সালফার 8 লিখি, এটা হচ্ছে কি? এটা একটা অণু। তো অষ্ট পরমাণু বিশিষ্ট অণু। তো এমনই আছে অনেকগুলা দুইটি পরমাণু বিশিষ্ট অণু, অনেকগুলো একটা পরমাণু বিশিষ্ট অণু, অনেকগুলো আবার কি 8টা পরমাণু বিশিষ্ট অণু, অনেকগুলো 5টা পরমাণু, এমন অনেক পরমাণু আছে। তো ওইটা ডিপেন্ড করবে ওই মৌলের ধর্মের উপর। এখন যদি আমরা অণু সম্পর্কে জানি, আমরা কি শিখছি, এবার আমরা একটা জিনিস যৌগ লিখব, এর একটা অণু লিখবো এখানে। তো এটা কি? একটা অবশ্যই একটা অণু। এই অণুকে বাংলা কয়টা পরমাণু আছে? 2টা, 3টা, 4টা, 7টা। তো এটা 7টা পরমাণু বিশিষ্ট অণু এটা। এখন আমরা বলি এটা একটা যৌগ, এটার মৌল নাই, এটা একটা যৌগ। তো যৌগকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। তো যৌগ সর্বনিম্ন 2টা পরমাণু বিশিষ্ট হবে, যৌগের অণুটা 2টা পরমাণু বিশিষ্ট হবে। যৌগের অণুটা 2টা পরমাণু বিশিষ্ট, এখানে 2টা আছে, এখানে 2টা আছে। তো যৌগের অণু সর্বনিম্ন হলেও 2টা পরমাণু বিশিষ্ট হবে। তো মৌলিক পদার্থ, এবার আসি আমরা মৌলিক পদার্থ কি। যে সকল পদার্থকে ভাঙলে সেই সকল পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। আর যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক কি পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়, তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। এখন আমরা একটা কি ক্রামে ঢুকবো। আমরা এখন একটা অণু পরমাণু নিয়ে, আমার একটা ছিল, তোমরা বলবা
অণু পরমাণু সবসময় যৌগকে সবসময় ভাঙলে দুইটা পরমাণু পাওয়া যায়, একটাও পাওয়া যায়। এটা তোমরা কমেন্ট করবা যে কোন একটাকে ভাঙলে শুধু একটাই পাওয়া যায়, আমরা দেখব অবশ্যই। তো এবার আমরা ঢুকবো একটা কি পরমাণুর ভেতরে, পরমাণুর ভেতরে প্রবেশ করব। পরমাণুর ভেতরে প্রবেশ করলে বাহিরে যে ধরো এই বাহিরে এইগুলা কি এইগুলা কি এইগুলা কি, এগুলো হচ্ছে একটা ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন, এদেরকে আমরা বলি ইলেকট্রন। ইলেকট্রনকে ই দ্বারা সূচিত করা হয়। আর ভেতরে এইখানে যে আছে প্লাস, এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন। তো আমরা ইলেকট্রনের আগে ডেটা দিই। ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.110 ইন্টু 10 টু দি পাওয়ার 31 কেজি। আর যদি এটা গ্রাম হয় তাহলে এখানে কত হবে 28 তো 9.110 ইন্টু 10 টু দি পাওয়ার 28 গ্রাম। এখন যদি প্রকৃত ভর হওয়ার পর এর যদি প্রকৃত আধান ধরি, প্রকৃত আধান হচ্ছে -1.60 ইন্টু 10 টু দি পাওয়ার -90 কুলম, 19 কুলম। এইবার যদি এর আমরা আপেক্ষিক ভর ধরি, আপেক্ষিক ভর হচ্ছে কি, আপেক্ষিক ভর 0, আপেক্ষিক ভর 0 আর আপেক্ষিক আধান -1। এটা গেল ইলেকট্রনের। ঠিক একইভাবে এখানে যদি প্লুটোনেরটা লিখি, প্লুটোনের কি, প্লুটোনের ভর আমরা যদি এখানে প্লুটোনের ভর লিখি 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। আর প্লুটোনের আধান প্লাস 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার -90 কুলম। এবার যদি প্লুটোনের কি, প্লুটোনের আপেক্ষিক ভর 1 এন্ড একে আমরা প্লাস আধান ধরি। আর নিউটন সম্পর্কে লিখবো, আমার বোর্ডটা একটু ছোট তো এগুলো মিশিয়ে দিয়ে লিখতে হবে, একটু মিশিয়ে দেন তোমরা একটু দাঁড়াও, এরপরে ম্যাজিক আছে, কারণ আমি এমন ভাবে বুঝাবো আই হোপ তোমাদের আর কোনো ক্লাস দেখতে হবে না। এগুলো আগে ডেটা দিয়ে নিচ্ছি। এই নিউটনের যদি আমরা ভর ধরি, সেটা হচ্ছে প্রকৃত ভর যদি ধরি, আগে প্রকৃত ভরটা ধরি 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এটা হচ্ছে প্রকৃত ভর। আর যেটা আপেক্ষিক ভর সেটা 0, আপেক্ষিক আধান 0, ও আপেক্ষিক ভর 1, সরি আপেক্ষিক ভর 1, আপেক্ষিক কি, আপেক্ষিক আধান 0 আর চার্জ নাই 0। তো এগুলা বুঝতে হবে। এবার আমরা একটা জিনিস দেখছি, আমরা যে ভুলটা আগে ধরাইলাম যে আমাদের বইয়ে হাইড্রোজেনের যে আইসোটোপটা আছে, ওই আইসোটোপে 3 নাম্বার আইসোটোপটা ভুল দেয়া আছে। এছাড়াও আমরা বলতো প্রোটিয়াম কোথায় পাই, প্রোটিয়ামকে আমরা কিন্তু বিশুদ্ধ পানি হিসেবে করি। প্রোটিয়াম পেতে হলে আমাদেরকে পাতন মানতে হবে। পাতন আছে 2 নাম্বার অধ্যায়ে, পাতন হলো 2 নাম্বার অধ্যায়। পাতন প্রক্রিয়া যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি ডিস্টিল ওয়াটার। পাতন প্রক্রিয়া যেটি উৎপন্ন হয় সেটাকে বলি ডিস্টিল ওয়াটার। আমরা যে বৃষ্টির পানি পড়ে, আমরা বৃষ্টির পানি কিভাবে হয়, প্রথমে কোনো নদী নালা বা সাগরের পানিতে সূর্যের আলো পড়ে, ওই সূর্যের আলোর তাপে পানি বাষ্প হয়ে উপরে উড়ে যায় এবং সেখানে ঠান্ডা হওয়ার পর সেটি আবার যখন নেমে আসে সেটাকে বলা হয় ডিস্টিল ওয়াটার। যেমন পাতনে ঠিক একই ব্যাপার, পানিকে প্রথমে বিশুদ্ধ পানি নিতে হবে, বিশুদ্ধ পানিকে তাপ দিতে হবে, তাপ দেওয়ার পর ওইটা যখন কি হবে, ওইটা যখন বাষ্প হয়ে একটি পাইপের মাধ্য দিয়ে আরেকটা পাত্রে জমা হবে, ওই পাত্রে ওইটা ঠান্ডা হওয়ার পর যেই পানিটা পাওয়া যাবে সেটা হলো ডিস্টিল ওয়াটার। বলো ডিস্টিল ওয়াটার কোথায় ইউজ হয়? ডিস্টিল ওয়াটার ইউজ হয় তুমি ল্যাবরেটরিতে ইউজ করো ডিস্টিল ওয়াটার, প্লাস আর হসপিটালে তো ডিস্টিল ওয়াটার ইউজ হবেই। দেখো অনেক ইনজেকশনে আমরা দেখি দুইটা ক্যাপ থাকে, দুইটা বোতল থাকে, দুইটা বোতল একটাতে পাউডারের মতো একটাতে পানির মতো, ওই পানিকে বলা হয় ডিস্টিল ওয়াটার। ওই ডিস্টিল ওয়াটার নিয়ে ওই ক্যাবের মধ্যে ওই বোতলে যেটাতে পাউডার আছে সেটাতে মিক্সড করার পর ওইটা শরীরে পুশ করা হয়। তো আর যেটা ভারী পানি, ভারী পানির মধ্যে থাকে কিন্তু মিনারেল, ভারী পানির মধ্যে থাকে মিনারেল, ভারী পানির মধ্যে থাকে মিনারেল। মিনারেলের বাংলা হচ্ছে খনিজ পদার্থ। তো আমি যদি ট্যাপ থেকে পানি নিয়ে আসি, যেমন আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা যেগুলো বাসা বাড়িতে খেয়ে থাকি আমরা, প্লাস যেগুলোকে ইউজ করি সেগুলো হলো সাধারণত ভারী পানি, যেগুলোতে মিনারেল মিক্স থাকে, এগুলো হলো এগুলো ডিস্টিল ওয়াটার না, এগুলো ভারী পানি। আর যেগুলোকে হাসপাতালে প্লাস মেডিকেলে ইউজ করা হয় সেগুলো হলো ডিস্টিল ওয়াটার। তো এটা বুঝলাম। এবার আসি, আমরা যে বিখ্যাত ব্যক্তির কথা বলছি, রাদারফোর্ড পরমাণু মডেল। তিনি মডেলটা প্রদান করেন 1911 সালে তিনি মডেলটা প্রদান করেন।
তার এই মডেলটা আমি একটু দেখাচ্ছি। এখানে দেখো এর পেছনে যে মডেলটা আছে এটা হলো বোরের মডেল, ইনার মডেল। এটা হলো ইনার মডেল, আর এটা হলো বোরের, এটা হলো রাদারফোর্ডের মডেল। আমরা রাদারফোর্ডের মডেল মনে হয় দেখাবো ইনশাল্লাহ। তো রাদারফোর্ড বলেছিলেন পরমাণুর একটি কেন্দ্র আছে। তার এই সফলতা, সবচেয়ে বড় সফলতা, রাদারফোর্ড বলেছিলেন তার একটা কেন্দ্র আছে। রাদারফোর্ড যে প্রমাণটা করেছিলেন সেই প্রমাণের একটা চিত্র আমরা বোর্ডে দিচ্ছি, তোমরা দেখো। প্রমাণের চিত্রটা আমরা বোর্ডে দেওয়ার চেষ্টা করছি। তিনি প্রথমে একটা প্রমাণ করেছিলেন যে এইখানে তিনি কি নিয়েছিলেন, এটা হলো রাদারফোর্ড ধরো নিউক্লিয়াসের মডেলটা প্রদান করার আগে প্রমাণ করছিলেন। তো প্রমাণের সময় প্রমাণের চিত্রটা এরকম হয়েছিল। তিনি কি করেছিলেন, এইখানে যে পজিটিভ দেখতে পাচ্ছ না, এই পজিটিভ হলো গোল্ডের পজিটিভ। এখানে একটা সোনার পরমাণু রাখা হয়েছে, সোনার টুকরার পরমাণু। এরপরে আলফা কণা বিচ্ছুরিত করা হয়েছে। আলফা কণা বিচ্ছুরিত করার পর দেখো আলফা কণা সব 2+, সব 2+, এটাও প্লাস। প্লাসে প্লাসে কি হয়, বিকর্ষিত হয়। দেখো বিকর্ষণ হওয়ার পর এটা এইদিকে গেছে, এটা এইদিকে গেছে, এইটা একটা পুরাই নিচের দিকে ঘুরে এসেছে। তিনি দেখলেন বিকর্ষণের পর 1/20,000 একটা 1/20,000 অংশের একটা অণু আবার নিজের অবস্থার দিকে রিটার্ন করছে। তখন তিনি বুঝলেন যে পরমাণুর ভিতরে একটা ছোট্ট কণিকা আছে। তখন তিনি তার নাম দিলেন নিউক্লিয়াস। যার তিনার মডেলে এটাই সবচেয়ে সফলতা, কারণ তিনি নিউক্লিয়াসটাই প্রমাণ করেছেন। এটা এখন আমরা বলে থাকি নিউক্লিয়াস। তো রাদারফোর্ডের মডেল অনুযায়ী তিনি বলেছিলেন পরমাণুর একটা কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে প্লুটোন, নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে ইলেকট্রন। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, কাজেই পরমাণুর ভেতরে অবস্থিত প্লুটোন আর নিউটনের ভরের সমষ্টি হচ্ছে পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে দেখো একটা পুরো পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় কি ফাঁপা, বেশিরভাগ জায়গায় ফাঁপা। সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে। যেহেতু প্লুটোন আর ইলেকট্রনের আধান ও চার্জ সমান ও বিপরীত চিহ্নের, তাই এরা একে অপরকে কাটাকাটি করে কি হয়, নিরপেক্ষ। যেহেতু আমরা ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করি। এই আকর্ষণ বলের কারণে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যেমন ঘুরছে, ঠিক একইভাবে গ্রহ নক্ষত্রগুলো এই আকর্ষণ বলের কারণে সূর্যকে কেন্দ্র করে ঘুরে। যেহেতু তার এই মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়, তাই তার এই মডেলকে বলা হয় সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বা নিউক্লিয়ার মডেল। যেহেতু নিউক্লিয়াস তার এই মডেল সবচেয়ে বড় কি সফলতা। এরপরে 1911 কিন্তু তার এই মডেল প্রথম গ্রহণযোগ্য একটা মডেল, কিন্তু তার এই মডেল কিছু বাধ্যবাধকতা ছিল, যার কারণে পরবর্তী তার এই মডেলটি গ্রহণযোগ্য হয়নি। এরপরে এসেছেন আমাদের সেই বিজ্ঞানী বোর, যিনি 1913-তে একটা নতুন মডেল নিয়ে আসেন। যে মডেলটি এরকম, যে মডেলটি এইরকম ছিল, তার মডেলের ব্যাখ্যাটা এরকম ছিল। তার মডেলটা আমরা একটু দেখছি, এটা হলো তার মডেল। তো তার মডেল দেখার আগে আমরা বলি এটা হলো বোরের মডেল। বোর কি করছিলেন, তার আগে আমরা রাদারফোর্ডের যে বাধ্যবাধকতা ছিল সেটা জানি। ইলেকট্রনের কোনো ব্যাসার্ধ নিয়ে, মানে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে ওই কক্ষপথের ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দেয়নি, যে কোথায় ঘুরবে। এবং এই পরও তারপরে তিনি ম্যাক্সওয়েলের একটা সূত্র আছে, ওটাও দেখাবো। তো তিনি কোনো দেননি। তারপরে তিনি কি করছিলেন, সৌরজগতের সাথে তুলনা করছেন। এটাই তার সবচেয়ে বড় ভুল, সৌরজগতের সাথে তুলনা করা। সৌরজগতে গ্রহ নক্ষত্রের মধ্যে কোনো কিন্তু চার্জ নাই, ওরা এমনি আকর্ষণ করে, মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা আকর্ষণ করে, কিন্তু ওদের মধ্যে কোনো চার্জ নাই। তাই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা বিজ্ঞানের সবচেয়ে বড় ভুল, এই একটা ভুল। আর তিনি যখন এই করছিলেন তখন আমাদের ম্যাক্স প্লাঙ্ক একটা কি করছিলেন, প্রমাণ দেখিয়েছিলেন যে না, তার এই কথাটা আমরা মানতে পারছি না। তারপরে ম্যাক্স প্লাঙ্ক তিনি কি করছিলেন, একটা মডেল প্রদান করেছেন, যে মডেল অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমাগত ঘোরার সময় এর কি হয়, কক্ষ ব্যাসার্ধের পরিবর্তন, ইলেকট্রনের ঘূর্ণায়ন পথ ক্রমাগত শক্তি হারায়, যার ফলে ঘূর্ণায়ন পথ ছোট হতে থাকে এবং এক সময় কি হয়, নিউক্লিয়াসের উপর পতিত হয় এবং পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। কিন্তু প্রকৃতিতে তো পরমাণু আমরা কি হয়, বিলুপ্ত হয় না। যার জন্য তিনি বলেছিলেন রাদারফোর্ডের মডেলটি ভুল। তো আমরা বুঝলাম ভুল। এরপরে আসলো আমাদের বোর। বোর মডেল কি বললেন,
পরমাণুতে যে সকল ইলেকট্রন রয়েছে সেগুলো কোনো ইচ্ছা মতো যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারে না, কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে হয়। এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথকে বলা হয় অরবিট। অরবিট, প্রধান শক্তি স্তর, স্থির শক্তি স্তর, আর কি আর শেল, এইভাবে বলা যায়। তো এই শক্তি স্তরকে আমরা এন দ্বারা সূচিত করি। এন 1 2 3 4। এই 1 কে বলা হয় এল, কে কে এল এম এম। তো 1 কে বলা হয় কে, 2 কে বলা হয় এল, 3 কে বলা হয় এম, 4 কে বলা হয় এন। এগুলোকে কি বলে? কোয়ান্টাম সংখ্যা। এগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। বোর এরপরে দেখিয়েছিলেন যে ইলেকট্রনের কণিক ভরবেগ। বোর একটা সূত্র আবিষ্কার করে যেটি ছিল ইলেকট্রনের কণিক ভরবেগ, সেটা হলো mvr সমান nh ভাগ 2 পাই। এখানে m কি? m হলো ইলেকট্রনের ভর, 9.110 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি। এটা অবশ্যই কেজিতে জন্য কেজিতে রাখতে হবে, এই জন্য এটা এখানে 31। এরপরে v হলো ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে ওই ইলেকট্রনের ঘূর্ণন বেগ, আর r হচ্ছে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে ওর ব্যাসার্ধ। n হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, যেমন আমরা 1 2 3 4 কোয়ান্টাম সংখ্যা লিখছি না, এই কোয়ান্টাম সংখ্যা হলো n। h হলো প্লাঙ্ক ধ্রুবক, 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কি 24। এখানে আমাদের প্লাঙ্ক ধ্রুবক, আমরা প্লাঙ্ক ধ্রুবক ভুল গেল নাকি? প্লাঙ্ক ধ্রুবক তো এটা ছিল না প্লাঙ্ক ধ্রুবক, হ্যাঁ 30, এটাই আমি বলছি না, এখানে হলো 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এটা হলো প্লাঙ্ক ধ্রুবক। পাই তো আমরা জানি এটা পাই, আর 2 2। তো এই সূত্রতে যখন তোমরা মান বসাবা ইজিলি কোনো ইলেকট্রনের কণিক ভরবেগ বেরিয়ে আসবে। এরপরে বলছিলেন ইলেকট্রন স্থির কক্ষপথে প্রধান শক্তি স্তরে ঘোরার সময় শক্তি কি করে না? বিকিরণ করে না। কিন্তু যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন ইলেকট্রন কি করে? শক্তি বিকিরণ করে। তো যেহেতু দেখো এখানে একটা দিয়েছি, এটা বোর পরমাণু মডেল। তো এই বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসছে তখন এর মধ্যে কি হচ্ছে? এই দেখো একটা অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে শক্তি নির্গত হচ্ছে। এখন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে তখন কি করছে? শক্তি শোষণ করছে। এটা হচ্ছে তোমাদের আরেকটা মডেল, আমি কোথায় যে রাখলাম, এটা আরেকটা মডেল ছিল। mv সমান nc ভাগ ল্যামডা, 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 mv সমান nc ভাগ ল্যামডা। এটা হলো শক্তি শোষণ বা বিকিরণ করলে কি পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে। এখানে হলো প্লাঙ্ক ধ্রুবক, v হলো বললাম ইলেকট্রনের বেগ, c হলো আলোক বেগ 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। এটা হলো আলোর বেগ, আর ল্যামডা হলো যে কি করছে, যে ইলেকট্রন এর তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা বুঝলাম বোর এভাবে ব্যাখ্যা দিয়ে গেছেন। এভাবে তিনি ব্যাখ্যা দেওয়ার পর পরে দেখা গেল তারও ব্যাখ্যায় ভুল আছে। তার ব্যাখ্যায় কি কি ভুল? তার ব্যাখ্যা দ্বারা শুধু হাইড্রোজেনেরই পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, বাদ বাকি কোনো পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। ঠিক অপরদিকে তিনি বলেছিলেন পারমাণবিক বর্ণালী দেখো একটা রশ্মি, কিন্তু মূলত এই রশ্মিটা হলো অনেক অনেক রশ্মির সমষ্টিত রূপ। তো এটা একটা ভুল। আর কি ভুল করেছিলেন? তিনি বলেছিলেন ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই ঘোরে, কিন্তু না, ইলেকট্রন উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে পারে। তো তার মডেলও ভুল, বোরের মডেলও ভুল। এখন দুই জনের মডেলকে এক জায়গায় করে একটা সঠিক মডেল প্রদান করা হয়েছে বর্তমানে, যেটা আমরা ইন্টারে অবশ্যই শিখব। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আউবাউ নীতি। আউবাউ নীতি কেমন? আউবাউ নীতি হচ্ছে আমাদের একটা মহান বিজ্ঞানী। তো তিনি একটা সূত্র প্রদান করেন যে যেমন পরমাণবিক বর্ণালী ব্যাখ্যা করলাম না, শক্তি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় ইলেকট্রন কোন শক্তি স্তর আগে পৌঁছাবে, কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর, এটা আউবাউ নীতি দ্বারা বোঝা যায়। এর নীতি কেমন? এটার নীতি হচ্ছে n+l এর নীতি।
n প্লাস n এর নীতি। দেখো n আর l এর মান এখানে দেওয়া আছে। l l s এ 0, s এ l 0, l দেখো l s এ 0, p এ 1, কি l s p d d এ 2, আর কি f এ 3। এটা হলো l এর মান বিভিন্ন প্রধান শক্তি স্তরে। তো এই শক্তি স্তর অনুযায়ী প্রথমে ইলেকট্রন 1s এ ঢুকে, তারপর 2s এ, তারপর 2p তে, তারপর 3s এ, 3p তে, 4s এ, 3d, 4p, 5s, ঠিক একেবারে 4d, 5p, 6s এভাবে ঢুকে। তো এটা বোঝা যাচ্ছে যে আহবান নীতি অনুযায়ী কোন ইলেকট্রনটি কোন শক্তি স্তরে ঢুকবে এটা বোঝা যায়। এবার আমরা এইটা বুঝলাম আহবান নীতি কি জিনিস। আমরা বোরের মডেল বললাম, তারপরে রাদারফোর্ডের মডেল ব্যাখ্যা দিলাম, কি মডেলের বাধ্যবাধকতা সেটা বুঝলাম, আহবান নীতি বুঝলাম। এবার কি বুঝবো? এবার বুঝবো কোন মূলের শতকরা সংযুক্ত। তার আগে বলো তো আইসোটোপ কি? আইসোটোপ কি? আইসোটোপ কি? আইসোটোপ কি? আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যে সকল পরমাণু প্রোটন সংখ্যা একই কিন্তু ভর ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ এখানে দেওয়া আছে, 1 1 1 2 1 3 এইভাবে দেওয়া আছে। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এটা ভুল আছে, বানান সংশোধন করো, কিন্তু এসএসসিতে ভুলই দিও না, স্যার আবার ভুল দিয়ে দিবে। তো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এই 3টা হলো আইসোটোপ। আরো পাওয়া যায়, আরো 7টা পাওয়া যায়, মূলত প্রকৃতিতে পাওয়া যায়। দেখা হবে তোমার সাথে, সালাম ভাই, দেখা হবে। প্রোটিয়াম এই সাইড আর আমি ডিউটেরিয়াম, আর আমি ট্রিটিয়াম। এবার প্রকৃতিতে হাঁটা চলার সময় তোমার সাথে দেখা হয়ে যাবে। তো আউফাওকে চিনো না অনেকেই, আমি চিনাই দিব না। আমার সাথে ক্রিকেট খেলে আউফাও, ওই আউফাও আমার নাম থেকে নেওয়া। আউফাওরে আমরা আবু বলে রাখি। হ্যাঁ, তো আউফাও ওই আমার সাথে ক্রিকেট খেলে, বুঝলা? তো কোন মৌলের শতকরা সংযুক্তি কি? আগে বলি, আইসোটোপ তো বলেছি যে সকল পরমাণু প্रोटॉन সংখ্যা একই কিন্তু নিউটন, মানে প্রোটন সংখ্যা এক কিন্তু নিউটন ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। আর আইসো ইলেকট্রন কাকে বলে? যে সকল পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আইসো ইলেকট্রন বলে। যেমন যদি আমরা সোডিয়াম থেকে 1 বিয়োগ করি, এটা হলো একটা, আর ফ্লোরিনের সাথে কি করি, ফ্লোরিন 9 1 যোগ করলাম, তাহলে কত হলো 10 10 ইলেকট্রন, ঠিক আছে। ম্যাগনেসিয়ামকে 2 প্লাস করলাম 10টা, ঠিক একইভাবে অ্যালুমিনিয়াম 3 প্লাস করলাম, তাহলে এগুলো সবারই 10টা করে ইলেকট্রন আছে। তো এগুলো একে অপরের কি হবে, আইসো ইলেকট্রন। এগুলোকে বলা হয় একে অপরের আইসো ইলেকট্রন। এবার আসি আইসোটোপ থেকে, প্রকৃতি প্রাপ্ত আইসোটোপের শতকরা সংযোগ থেকে কিভাবে মৌলের পাওয়া যাবে। তার আগে তো এটা সূত্র হলো P * M + Q * N ভাগ 100 ভাগ 100। এখন আমরা দেখেছি কপার 35 আছে কত, 75, আর কপার 37 আছে 25। তো এইটাকে এইখানে একটা বসাবা, আর এটার মান বসাবা, এটা এখানে বসাবা, এটার মান এখানে বসাবা, করার পর 100 ভাগ দিবা, দেখবা চলে আসছে 35 চলে আসছে একটা মান। আর আরেকটা সূত্র কি আছে, আরেকটা সূত্র আছে, সেটা হলো কাজে কোন মৌলের শতকরা আপেক্ষিক পারমাণবিক ভর। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ভাগ একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর। বা কার্বন 12 আইসোটোপের ভর 1.66 × 10⁻24 গ্রাম। এখন তুমি অনেকেই জানো, ধরো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কিভাবে বের করবা? আমরা অ্যালুমিনিয়ামের 27 জানি, এর সাথে খালি 27 গুণ করে দাও, দেখো কত আসে। 1.66 × 10⁻24, হ্যাঁ 1.66 into 27 না দেয় 1.66 4.482 × 10⁻23। এটা হলো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর। এইভাবে আমরা আগে একটি পরমাণুর ভর বের করব, তারপর এটা দ্বারা ভাগ দিয়ে এটা বের করব। আমরা এটা মুখস্থ রাখবো, যেহেতু আমাদের পরীক্ষা লিখতে হবে, এখন বুঝাইতে হবে যে আমরা পারি এটা। তো তখন এগুলো তার মুখস্থ করা দরকার। অনেকে মুখস্থ করে একটি পরমাণুর ভর 4.48 × 10⁻33, মুখস্থ করার দরকার নেই, খালি এই একটা মানের সাথে মুখস্থ করে ভর সংখ্যা তো আমরা মুখস্থ করি, তো এটার সাথে ভর সংখ্যা গুণ করে দিলে একটার মান চলে আসে। এটা হলো, এভাবে আমরা কি করতে পারি, একটার বের করতে পারি। ওই একটাকে আমরা কি দিয়ে ভাগ করব। এই ধরো এটাকে এখন আমরা যদি এটা দ্বারা ভাগ দিই, কি হবে, এই 27 বের হবে। ইজিলি বের করা যায়,
আইসোটোপ আমাদের পৃথিবীতে আইসোটোপ কয়টা আছে? আমাদের বই আছে 3000 আইসোটোপ আছে। অনেক আইসোটোপ ব্যবহার হয়, যেমন TC99, টেকনিশিয়াম। এগুলোকে আমরা কি করি? চিকিৎসা কাজে ব্যবহার করে। অনেক আইসোটোপ আছে যেগুলো আমরা নানান কাজে ব্যবহার করে থাকি। এই আইসোটোপকে তোমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, না হলে এগুলা পড়ানোর কিছু নাই।